জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা জানেন? যখন নিজের রক্ত ঘাম জল করে যার জন্য আপনি আপনার সব স্বপ্ন বিসর্জন দেন, সেই মানুষটাই একদিন আপনাকে অবলীলায় অস্বীকার করে। কিন্তু সময় বড় অদ্ভুত। যে মানুষটা আজ আপনাকে তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলল, ভাগ্য একদিন হয়তো তার বিচারের ভার ঠিক আপনার হাতেই তুলে দেবে। আজ এমনই এক স্বামী স্ত্রীর গল্প শোনাবো, যা শেষ পর্যন্ত শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। স্বামী কি ঠিক করেছিল নাকি ভুল, সেই সিদ্ধান্ত আপনাদের। চলুন শুরু করা যাক। কলকাতার এক চেনা গলির পুরনো দোতলা বাড়ির একচিলতে ভাড়া ঘরে শুরু হয়েছিল অভিজিৎ ও ইন্দ্রাণীর সংসার। অভিজিৎ অসম্ভব মেধাবী ছাত্র ছিল, এমএ পাশ করেছে দুর্দান্ত রেজাল্ট নিয়ে। কিন্তু বেকারত্বের তকমাটা কিছুতেই তার কপাল থেকে মুছছিল না। পাড়াপ্রশি থেকে আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে কটূক্তি করত, কিন্তু কেউ জানত না নিজের কেরিয়ারের জন্য সে চেষ্টাই করছে না। কারণ সে নিজের জীবনের সব আলো নিভিয়ে শুধু ইন্দ্রাণীর জীবনের প্রদীপ জ্বালাতে ব্যস্ত ছিল। ইন্দ্রাণী দেখতে সুন্দরী এবং পড়াশোনাতেও ভীষণ ভালো, কিন্তু অভাবের সংসারে তার উচ্চশিক্ষা মাঝপথেই আটকে যাচ্ছিল। অভিজিৎ সেটা মেনে নিতে পারেনি। সে অমানুষিক পরিশ্রম শুরু করল। দিনে 3টে টিউশনি, রাতে কোচিং সেন্টারের পার্ট টাইম ডিউটি। হাড় ভাঙা খাটুনি শেষে ভোরে ফিরে আবার স্ত্রীকে নিয়ে পরীক্ষার সিলেবাস বোঝাতে। ক্লান্তিতে নিজের শরীর ভেঙে পড়লেও স্ত্রীর একটু অসুবিধায় সে নিজের ঘুমটুকুও জলাঞ্জলি দিত। ইন্দ্রাণী যখন হতাশ হয়ে বলতো, অভি, এই পড়াটা আমি কিছুতেই বুঝতে পারছি না, অভিজিৎ বিন্দুমাত্র বিরক্তি না দেখিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে দিত। অভিজিতের চোখে তখন একটাই স্বপ্ন, একদিন তুমি অনেক বড় অফিসার হবে ইন্দ্রাণী। কখনো কখনো রাতে দুজনের জন্য পর্যাপ্ত খাবার জুটত না। ইন্দ্রাণী নিজের ভাগের খাবার কমিয়ে নিলে অভিজিৎ নিজের পাতের মাংসের টুকরোটা তুলে দিত স্ত্রীর পাতে। হাসি মুখে বলতো, আমার পেট ভরে গেছে, তুমি খেয়ে নাও, তোমাকে তো পড়ে অফিসার হতে হবে। কিন্তু দুজনেই জানত অভিজিতের পেট ভরেনি, ভরেছে মন। অভিজিতের নিজের চশমার ফ্রেমটা ভাঙা, তা পাল্টানোর টাকা নেই। নিজের জন্য একটা নতুন জামা কেনার সামর্থ্য নেই। সেদিকে তার কোনো ভ্রুক্ষেপও নেই। তার সমস্ত রোজগার, সমস্ত শ্রমের একটাই লক্ষ্য, ইন্দ্রাণীর পরীক্ষার ফি আর বইয়ের খরচ জোগানো। এভাবেই কেটে গেল দীর্ঘ কয়েক বছর। অবশেষে তাদের ত্যাগ আর পরিশ্রমের ফল মিলল। একদিন ডাকপিয়ন একটা মোটা খাম দিয়ে গেল। খামটা খুলতেই ইন্দ্রাণীর হাত কাঁপতে শুরু করল। সে চিৎকার করে বলে উঠল, অভি, আমি সিলেক্টেড, WBCS পরীক্ষায় এক্সিকিউটিভ পদে আমার নাম এসেছে। অভিজিৎ যেন স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তেই খুশিতে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। নিজের সব স্বপ্ন কবর দিয়ে স্ত্রীর যে স্বপ্নের বীজ পুঁতেছিল, আজ তা মহিরু হয়েছে। কিন্তু এই আনন্দের আড়ালে যে একটা ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে, সেটা অভিজিৎ সেদিন টেরও পায়নি। ট্রেনিং শেষ করে ইন্দ্রাণী যখন প্রথম দিন নিজের চেয়ারে বসল, তখন তার চারপাশের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে। দামি গাড়ি, চারপাশের স্যার ম্যাডাম সম্বোধন, পায়ের নিচে কার্পেট। ইন্দ্রাণী যেন এক নতুন জগতে প্রবেশ করল। অভিজিৎ দূর থেকে স্ত্রীর এই সাফল্য দেখে গর্ববোধ করত, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করতে লাগল ইন্দ্রাণী যেন তার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আগে রাত জেগে তারা ভবিষ্যতের কত গল্প করত, কিন্তু এখন ইন্দ্রাণী অফিস থেকে ফিরলে অভিজিৎ কথা বলতে গেলেই সে বিরক্ত হয়। বলে, আমি খুব ক্লান্ত অভি, আমাকে একটু একা থাকতে দাও, কাল আমার মিটিং আছে, সকালে উঠতে হবে। অভিজিৎ ভাবত সত্যিই হয়তো কাজের চাপে ক্লান্ত, তাই সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেত। কিন্তু এটা একদিনের ব্যাপার ছিল না, এটাই হয়ে দাঁড়ালো নিত্যদিনের রুটিন। ধীরে ধীরে দূরত্বটা এমন পর্যায়ে পৌঁছালো যে ইন্দ্রাণী বাড়িতে খাওয়া প্রায় ছেড়েই দিল। কলিগদের সঙ্গে রেস্তোরাঁয় খেয়ে আসত। অভিজিৎ একা ডাইনিং টেবিলে এক বুক শূন্যতা নিয়ে খাবার নিয়ে বসে থাকত। স্ত্রী একটু পাশে এসেও বসত না, উল্টে নিজের ঘরে গিয়ে মোবাইল, হোয়াটসঅ্যাপ আর কলিগদের সঙ্গে আড্ডায় নিজেকে ডুবিয়ে রাখত। একদিন অভিজিৎ নিজের কিছু পুরনো বই খাতা নিয়ে হিসেব করছিল। ইন্দ্রাণী সেটা দেখে তাচ্ছিল্য করে বলে উঠল, হ্যাঁ, এখনও এসব নিয়ে বসে আছো? এত বছরেও তো নিজের জন্য কিছুই করতে পারলে না। কথাটা ধারালো ছুরির মতো বিঁধল অভিজিতের বুকে। একদিন রবিবার বিকেলে অভিজিতের এক পুরনো বন্ধু এসেছিল বাড়িতে। ইন্দ্রাণী তখন গলায় আই কার্ড ঝুলিয়ে বাইরে বেরোচ্ছে। বন্ধুটি হেসে বলল, বাহ, তোমার স্ত্রী তো এখন অনেক বড় অফিসার। ইন্দ্রাণী বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দেখিয়ে মেকি হেসে বলল, হ্যাঁ, নিজের চেষ্টাতেই তো এত দূর উঠে এলাম। অভিজিৎ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। যে মানুষটার জন্য সে নিজের জীবন শেষ করে দিল, সে কিনা আজ তার কোনো অবদানই স্বীকার করল না। এর কিছুদিন পরেই ইন্দ্রাণী সিদ্ধান্ত নিল সে সরকারি কোয়ার্টারে চলে যাবে। অভিজিৎকে সেখানে নিয়ে যেতে সে নারাজ।
কারণ চারপাশের বড় বড় অফিসারদের সামনে নিজের বেকার স্বামীকে পরিচয় করাতে তার স্ট্যাটাসে লাগবে। প্রথমে সপ্তাহে একদিন, তারপর মাসে একদিন, কয়েক ঘন্টার জন্য আসত ইন্দ্রাণী। শেষে এমন হলো 6 মাস কেটে গেলেও ইন্দ্রাণী আর অভিজিতের খোঁজ নিল না। ফোনে কথা বলতে চাইলেও ব্যস্ততার অজুহাত দেখিয়ে লাইন কেটে দিত। অবশেষে অভিজিৎ আর ধৈর্য ধরে রাখতে পারল না। সে ঠিক করল যতই বারণ করুক আজ সে নিজেই স্ত্রীর অফিসে যাবে। দিনটা ছিল এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের। জেলা পর্যায়ের শীর্ষ কর্তা আর সাংবাদিকদের ভিড়ে ইন্দ্রাণী অফিস গমগম করছে। সে গম্ভীর মুখে চেয়ারে বসে মিটিং পরিচালনা করছে। ঠিক সেই মুহূর্তে দরজাটা সামান্য শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকল অভিজিৎ। পরনে একটা সাধারণ সুতির পাঞ্জাবি, হাতে পুরনো টিফিন ক্যারিয়ার। সে সোজা টেবিলের দিকে এগিয়ে যেতেই সবাই অবাক হয়ে তাকালো। এক অফিসার বিরক্তির সঙ্গে কর্কশ গলায় বলে উঠলেন, কে আপনি? এখানে মিটিং চলছে, ভেতরে এলেন কেন? অভিজিৎ একটু অস্বস্তিতে পড়ে শান্ত গলায় বলল, ম্যাডামের জন্য খাবার নিয়ে এসেছি। গোটা ঘর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ। সবার দৃষ্টি ইন্দ্রাণীর দিকে। পরিস্থিতি সামাল দিতে ইন্দ্রাণী মুখে একটা কৃত্রিম হাসি টেনে এমন একটা কথা বলল যা অভিজিতের পায়ের তলার মাটি কেড়ে নিল। ইন্দ্রাণী বলল, ও আমাদের বাড়ির চাকর। আজ আমি খেয়ে আসতে সময় পাইনি তো, তাই খাবার পৌঁছে দিতে এসেছে। কথাটা উচ্চারিত হতেই ঘরের ভেতর একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। কেউ মুচকি হাসল, কেউ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাল। অভিজিতের হাত কাঁপতে লাগল। টিফিন বক্সটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রাখল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বুকের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল সেই না খেয়ে থাকা রাতগুলো। ভেসে উঠল সেই দিনগুলো যখন সে টিউশনি করে রাত জেগে বই পড়ে তাকে পড়াতো। আর আজ সেই মানুষটাই তাকে সবার সামনে চাকর বলে পরিচয় দিল। অভিজিৎ কোনো শব্দ করল না, কোনো প্রতিবাদ জানালো না। শুধু এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে তাকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। অফিসের লম্বা করিডর ধরে হাঁটার সময় তার বুকের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সে মনে মনে শপথ নিল, আজ তুমি আমাকে মেরে ফেললে ইন্দ্রাণী, কিন্তু এই মৃত্যুর ভেতর থেকেই আমি নতুন করে জন্ম নেব। চিৎকার করে নয়, প্রতিশোধ নেব নীরব সাফল্যে। সেই দিনের পর থেকে অভিজিৎ নিজেকে সম্পূর্ণ বদলে ফেলল। তার ভেতরে এক জ্বলন্ত আগ্নেয়গিরি তৈরি হয়েছিল। সে ঠিক করল যতদিন না নিজের স্বপ্ন পূরণ করবে ততদিন সে হাল ছাড়বে না। ছোটোখাটো কাজ, ডেটা এন্ট্রি, টিউশনি করে সে যেটুকু টাকা পেত তা দিয়ে কলেজ স্ট্রিট থেকে পুরনো সেকেন্ড হ্যান্ড বই কিনে আনত। রাত নামলেই শুরু হতো তার আসল যুদ্ধ। পুরনো একটা টেবিল ল্যাম্পের আলোয় সে ঘন্টার পর ঘন্টা পড়ে যেত। শরীর ক্লান্তিতে ভেঙে পড়ত, চোখ রক্তবর্ণ হয়ে যেত। তবু সে কলম থামাত না, কারণ প্রতি মুহূর্তে তার কানে বাজত ইন্দ্রাণীর সেই কথা, ও আমাদের বাড়ির চাকর। এই অপমানটাই তার কাছে জ্বালানির মতো কাজ করত। দিনের পর দিন, রাতের পর রাত কঠোর পরিশ্রম করে সেই ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করল। প্রথমবার প্রিলিমিনারি পাশ করলেও মেন্স পরীক্ষায় সামান্য নম্বরের জন্য আটকে গেল। কিন্তু সে হার মানল না। দ্বিগুণ জেদ নিয়ে দিনে 14-15 ঘন্টা পড়াশোনা শুরু করল। পরের বছর সব বাধা পেরিয়ে সে প্রিলিমিনারি এবং মেন্স দুটোই ক্লিয়ার করল। ইন্টারভিউ বোর্ডে 4 জন দুদে পরীক্ষকের সামনে সে বসে আছে। একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দিল অসম্ভব আত্মবিশ্বাসের সঙ্গে। একজন পরীক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার চট্টোপাধ্যায়, আপনার কথার মধ্যে এত অদ্ভুত দৃঢ়তা কোথা থেকে আসে? অভিজিৎ শান্তভাবে বলেছিল, স্যার, অপমান মানুষকে হয় সম্পূর্ণ ভেঙে দেয়, নয়তো নতুন করে গড়ে তোলে। আমি ভাঙতে রাজি ছিলাম না। 3 মাস পর রেজাল্ট বেরোলো। প্রথম সারির তালিকাতেই জলজল করছে একটা নাম, অভিজিৎ চট্টোপাধ্যায়, নির্বাচিত আইএএস ক্যাডার। আজ সে জেলার চিফ এক্সিকিউটিভ অফিসার। চোখের জলে সেদিন সে আকাশপানে তাকিয়ে হেসেছিল। তার নীরব পরিশ্রম অবশেষে জিতেছে। অন্যদিকে সেই দিনের পর থেকে ইন্দ্রাণীর সাথে অভিজিতের আর কোনো যোগাযোগ ছিল না। বেশ কয়েক বছর পর একদিন সকালে চায়ের দোকানে খবরের কাগজ খুলতেই সবাই চমকে উঠল। প্রথম পাতায় বড় বড় করে ছাপা হয়েছে, WBCS অফিসার ঘুষকাণ্ডে ধৃত। নিচে ইন্দ্রাণীর ছবি আর তার সামনে সাজানো বান্ডিল বান্ডিল নোট। চায়ের দোকানে হইচই। দেখেছিস, এত দম্ভ ছিল মেয়েটার, আজ ভাগ্যের কি খেলা। অফিসে ঢুকতেই ইন্দ্রাণী দেখল সবার চোখে তাচ্ছিল্য আর বিদ্রূপ। তার টেবিলের ওপর একটা সরকারি চিঠি। চিঠিটা পড়েই ইন্দ্রাণীর বুক কেঁপে উঠল। লেখা আছে তার সমস্ত সম্পত্তির অডিট হবে এবং এই তদন্তের দায়িত্বে আছেন স্বয়ং জেলার আইএএস অফিসার।
চারপাশের কলিগরা, পরিচিতরা সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল। পুরনো বন্ধুরা ফোন ধরা বন্ধ করে দিল। সেদিন রাতে একা ঘরে বসে ইন্দ্রাণীর বারবার অভিজিতের কথা মনে পড়ছিল। সেই অভিজিৎ যে তাকে নিজে হাতে খাইয়ে দিত, যে তাকে অফিসার বানানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, আর সেই মানুষটাকেই সে চাকর বলেছিল। আজ চরম বিপদের দিনে তার মনে হলো অভিজিৎ পাশে থাকলে হয়তো সে এই বিপদ থেকে বেঁচে যেত। পরদিন সকাল 10:30টায় জেলা প্রশাসনিক ভবনে হাজিরা দিতে গেল ইন্দ্রাণী। ভয়ে লজ্জায় সে কাঁপছে। 212 নম্বর রুমের বাইরে বসে তার হাত পা ঘামে ভিজে যাচ্ছিল। কিছুক্ষণ পর পিয়ন এসে তাকে ভেতরে ডাকল। বিশাল একটা থমথমে ঘর, সামনে জাতীয় পতাকা আর বড় টেবিল। চেয়ারে পেছন ফিরে বসে আছেন সেই IAS অফিসার, স্ট্যানোগ্রাফার এবং ভিজিলেন্স অফিসারও উপস্থিত। অফিসার পেছন ফিরেই গম্ভীর গলায় বললেন, প্লিজ সিট। ইন্দ্রাণী চেয়ারে বসতেই চেয়ারটা ধীরে ধীরে তার দিকে ঘুরল, আর সামনের মানুষটাকে দেখেই ইন্দ্রাণীর যেন শ্বাস আটকে গেল। হাতের ব্যাগটা সশব্দে মেঝেতে পড়ে গেল। মুখ দিয়ে অস্ফুট স্বরে শুধু বেরোল, অভিজিৎ, তুমি? উল্টো দিক থেকে অত্যন্ত পেশাদার এবং শীতল গলায় উত্তর এলো, একজন সিনিয়র IAS অফিসারকে নাম ধরে ডাকছেন? আপনি জানেন না কিভাবে সম্মান দিতে হয়? স্যার বলুন। কথাটা ইন্দ্রাণীর বুকে ছুরির মতো আছড়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠল সেই অতীত। আজ যে মানুষটার সামনে সে অপরাধীর মতো বসে আছে, তাকেই সে একদিন অপমান করেছিল। অভিজিৎ কোনো ব্যক্তিগত আক্রোশ দেখাল না, সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে একের পর এক প্রশ্ন করে গেল। টেন্ডার ফাইল, CCTV ফুটেজ, ব্যাংক অ্যাকাউন্ট। ইন্দ্রাণীর চোখে জল। সে ভাঙা গলায় বলল, আপনি কি 2 মিনিট আমার সাথে একটু বাইরে কথা বলবেন? অভিজিৎ কাগজ থেকে মুখ না তুলেই উত্তর দিল, এটা ব্যক্তিগত আলোচনা করার জায়গা নয় ম্যাডাম। প্রসিডিওর আছে, যা বলার লিখিত আকারে দিন। অভিজিতের শব্দগুলোতে কোনো রাগ ছিল না, কিন্তু ছিল এক প্রবল দহন। তদন্ত চলল বেশ কিছুদিন ধরে। অভিজিৎ নিখুঁতভাবে প্রতিটি প্রমাণ ঠান্ডা মাথায় খতিয়ে দেখল, এবং শেষ পর্যন্ত সে খুঁজে বের করল যে ইন্দ্রাণী আসলে নির্দোষ। অফিসের কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মী তাকে ফাঁসানোর জন্য ব্যাগে টাকা রেখেছিল। অভিজিৎ ভিজিল্যান্স টিমের সামনে পরিষ্কার জানিয়ে দিল, ইন্দ্রাণীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ সাজানো। আইনের চোখে সে নির্দোষ। এই খবর শুনে ইন্দ্রাণী কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল অভিজিৎ চাইলে এই সুযোগে তাকে চিরতরে শেষ করে দিতে পারত, কিন্তু সে তাকে বাঁচালো। সেদিন বিকেলে অফিস যখন প্রায় ফাঁকা, ইন্দ্রাণী ধীর পায়ে অভিজিতের ঘরে ঢুকল। কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, অভি, আমি আজ স্বীকার করছি, তোমার সাথে আমি চরম অন্যায় করেছি। তুমি ছিলে আমার শক্তি, আর আমি তোমাকেই সবার সামনে চাকর বলে অপমান করেছিলাম। আমি শুধু তোমাকে নয়, আমাদের ভালোবাসাটাও ভেঙেছিলাম। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সব ছেড়ে তোমার সাথে নতুন করে জীবন করতে চাই। অভিজিৎ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখে কোনো রাগ নেই। সে শান্ত ও গভীর গলায় বলল, ইন্দ্রাণী, তুমি দোষ স্বীকার করেছ, এটাই অনেক। আমি তোমাকে মন থেকে ক্ষমা করেছি, কিন্তু মনে রেখো, ভাঙা আয়না জোড়া লাগালেও তার দাগ চিরকাল থেকে যায়। আমাদের ভালোবাসাটাও সেই আয়নার মতো। তুমি যেদিন আমাকে অপমান করেছিলে, সেদিনই সেটা চূর্ণ হয়ে গিয়েছিল। আজ আমি তোমাকে ন্যায় দিলাম, ক্ষমাও করলাম, কিন্তু তোমাকে আর গ্রহণ করতে পারলাম না। ইন্দ্রাণী ডুকরে কেঁদে উঠল। তাহলে কি সব শেষ? অভিজিৎ ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, সব শেষ। ক্ষমা আছে, কিন্তু সম্পর্ক আর নেই। তুমি তোমার পথে যাবে, আমি আমার পথে। আমাদের গল্প এখানেই শেষ। অভিজিৎ ফিরে না তাকিয়ে দরজার দিকে হাঁটতে লাগল। ইন্দ্রাণী চেয়ারে ভেঙে পড়ে কাঁদতে লাগল, আর করিডরে ক্রমশ মিলিয়ে গেল অভিজিতের পায়ের শব্দ, যা বুঝিয়ে দিল বিশ্বাস একবার ভাঙলে তা আর কোনো দিন জোড়া লাগে না। বন্ধুরা, এই গল্প আমাদের একটা গভীর শিক্ষা দেয়। জীবনে যে মানুষটা আপনার জন্য নিজের সবটুকু ত্যাগ করে, তাকে কখনো অবহেলা করবেন না। অপমানের জবাব কখনো রাগে নয়, দিতে হয় সাফল্যে, কারণ সাফল্যই হল সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। গল্পটা কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ।